আদালতের নির্দেশের ২.৫ বছর পর কর্ণফুলী নদীর দুপার দখলমুক্ত করতে অভিযান। গুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা। স্থায়ী সমাধানের পরামর্শ পরিবেশবিদদের। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন ৩৪৯ জন। উপজেলা নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। ফর্ম সংগ্রহ করতে দলীয় কার্যালয়ে ভিড়। এবং কুমিল্লায় বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ। ১২ বছর পর নাইকো দুর্নীতি মামলার নথি নিয়ে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের টানা হেঁচড়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। উচ্চ আদালতের নির্দেশনার ২.৫ বছর পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপার দখলমুক্ত করতে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস সহ ১০টি সংস্থা এই উচ্ছেদ অভিযানে অংশ নেয়। গুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা। এতে খুশি নগরবাসী। নূরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দখল আর দূষণে অনেকটাই প্রাণ হারাতে বসেছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী। বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই উচ্ছেদ করা যাচ্ছিল না অবৈধ দখলদারদের। ২০১৪ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিপ করে ২,২৮১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু অর্থ ছাড় সহ নানা জটিলতার কারণে কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে ভূমি মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে কর্ণফুলী নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সকল পর্যায় থেকে একটি ইতিবাচক অংশগ্রহণ রয়েছে আমাদের এই উচ্ছেদ কার্যক্রমে। কোনো প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না এবং অলরেডি বেশ কয়েকটি জায়গা থেকে হুমকি ধামকি এগুলো এসেছে। আমার উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট যারা তাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আমরা সেই হুমকিতে আমরা বিচলিত নই। কর্ণফুলী নদী দখল হওয়ার কারণে ও নাব্যতা সংকটের কারণে এখানে সমস্যায় পড়তে হচ্ছিল বোট চালকদের। এছাড়া দখলের কারণে সাধারণ মানুষদের পড়তে হয়েছে নানা সমস্যায়। তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি সকলে। কর্ণফুলী নদীর জন্য এরকম একটা অভিযানের খুব প্রয়োজন ছিল। এটাতে আমরা বাপদাদার সম্পত্তি, সরকারের জমি সরকারের লাগবে, সরকার নিয়ে যাবে শেষ। এগুলো তো মুক্ত হয়ে যায়, পরিবেশটা সুন্দর হবে, নদী বড় হবে, আমাদের নৌকা চালাতে সুবিধা হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নদী গবেষকরা বলছেন শুধু উচ্ছেদ কার্যক্রম চালালেই হবে না, রক্ষণাবেক্ষণ করতে হবে উচ্ছেদের জায়গাও। সীমানা চিহ্নিত করে যাতে আগামীতে আর কোনো ধরনের যে স্থাপনা গড়ে তুলতে কেউ না পারে কোনো প্রভাবশালী, সেই দিকে নজর রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের প্রায় ২ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন আছে এবং আমরা এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি যাতে কোনো ক্রমেই এই উচ্ছেদ অভিযান কেউ ব্যাহত করতে না পারে। দখল আর দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। নিয়মনীতি তোয়াক্কা না করে এখানে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ স্থাপনা। আজ থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকলে কর্ণফুলী নদী তার প্রাণ ফিরে পাবে এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে বারবার অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না নদীর পাড়। স্থাপনা উচ্ছেদের পর সেখানে টেকসই কোনো কার্যক্রম না থাকায় আবারও তা চলে যাচ্ছে দখলদারদের কবলে। নদী দখলমুক্ত করতে টেকসই পদক্ষেপের পাশাপাশি নদী কমিশনকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান পরিবেশবিদদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। ২০১৭ সালের ১০ই জুলাই বিশাল আয়োজন করে বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীচরে দখল হয়ে যাওয়া নদীর বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। তবে উচ্ছেদের পর সেখানে কোনো কার্যক্রম না থাকায় আবারও তা দখলে নিয়ে বড় স্থাপনা নির্মাণ করে দখলদাররা। এ কারণে গত সপ্তাহে আবারও নতুন করে কামরাঙ্গীচরে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। টেকসই কোনো উদ্যোগ না থাকায় দেশের বেশিরভাগ স্থানে বছর জুড়ে চলে এমন উচ্ছেদ আর দখলের খেলা, যে কারণে কখনোই টেকসই দখলমুক্ত হয় না জীবন্ত সত্তা ঘোষণা করা নদীগুলো। পরিবেশবিদরা বলছেন উচ্ছেদের পর সাথে সাথে সেসব স্থানে দৃশ্যমান পরিবেশ বান্ধব কোনো কার্যক্রম না থাকায় দখলদাররা পুনরায় তা দখলে নেয়। পরিকল্পিতভাবে উচ্ছেদ করার পরে কি হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম উচ্ছেদের পরপরই ত্বরান্বিত আকারে না উদ্যোগ নেওয়ার মধ্যে দিয়ে উচ্ছেদটা একটা প্রহসনে পরিণত হয়েছে।
সে কারণে যে কোনো উচ্ছেদেই আমরা শঙ্কিত হই যে এটি কি লোক দেখানো কিনা। যতক্ষণ পর্যন্ত সীমানা নির্ধারণ করে জনগণের হাতে সেটা প্রকাশ করা, এই কাজগুলি যদি না হয় তাহলে উচ্ছেদ অভিযান কার্যকর হবে না। উচ্ছেদের পরপরই পরের প্রকল্পটি দ্রুত বাস্তবায়নটা সম্পাদন করা হয়েছে। সেই কাজটুকু না করলে ঘোড়ার আগে গাড়ি জোড়া হবে, সত্যিকার অর্থে এই গাড়ি চলবে না। এছাড়া নদীতে সঠিক জায়গায় পিলার না থাকা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে টেকসইভাবে নদীকে দখলমুক্ত করা যাচ্ছে না বলেও মত তাদের। একটাই সমস্যা, সেটা হচ্ছে নদীর সীমানাটা ঠিকভাবে না আঁকা, এবং সীমানাটা ঠিকভাবে এঁকে সীমানার ভিতরে যাতে কেউ আসতে না পারে সেটা ব্যবস্থা না করা। এবং তারা কিন্তু নিজেরা গিয়ে এটা দখল করতে পারেনি যদি প্রশাসনিক যোগসাজশ না থাকে। একেবারে ভূমি অফিস থেকে নিয়ে শুরু করে আইন প্রণেতা পর্যন্ত অনেকেরই প্রশ্রয়ে এবং আশ্রয়ে এভাবে করে দখল করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নদীগুলো রক্ষায় সরকারের যে সদিচ্ছা থাকা দরকার, রাজনৈতিক পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে সেই সদিচ্ছাটি নেই। শুধু কাগজে কলমে নদী কমিশনকে নদীর অভিভাবক ঘোষণা না করে নদী বাঁচাতে বাস্তবিক অর্থে শক্তিশালী করা উচিত বলেও মনে করেন পরিবেশবিদরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। নিরীহ ব্যক্তি যেন পুলিশ সদস্যদের হাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশ সপ্তাহ 2019 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্যারেড পরিদর্শন শেষে বক্তৃতায় তিনি জঙ্গি দমনে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে তাদেরকে। সাহসিকতার জন্য 349 জন পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা শতাব্দীর ঐতিহ্যবাহী বাহিনী বাংলাদেশ পুলিশ। ৭১-এর 25শে মার্চ সর্বপ্রথম এই বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগে। ঐতিহাসিক এই রাজারবাগে পুলিশ সপ্তাহ 2019 উদ্বোধন অনুষ্ঠানে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহে প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সদর দপ্তরের এআইজি আবিদা সুলতানা। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে বলেন, নিরীহ কোনো জনগণ যেন পুলিশ দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার না হয়। আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা, এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী পুলিশের প্রত্যেক সদস্যদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশের প্রত্যেক সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে এবং জনবান্ধব পুলিশে পরিণত হবে, সেটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি। এর আগে 2018 সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রেকর্ড সংখ্যক 349 জনকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকের ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদক দেশের জন্য কাজ করতে আরো উৎসাহিত করবে বলে প্রতিক্রিয়ায় জানান পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য যে আত্মপ্রত্যয়ে কাজ করার জন্য উৎসাহিত করে এই পদক। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই পদকে ভূষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এর পরবর্তীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। যাচাই বাছাই করে গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, ট্রাম্প কার্ড না পেলেও দলের হয়ে কাজ করবেন তারা। এই কার্যক্রম চলবে 8 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত। উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন, তাই সরগরম আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীদের ভিড় করতে দেখা যায় কার্যালয়ে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যাশীরা, তবে মনোনয়ন না পেলেও নৌকার পক্ষেই কাজ করার প্রত্যয় তাদের। সবাই সমর্থন করেছে, আমি 100% আশাবাদী
আমাদের মধ্যে দ্বিধা যুক্তি নেই, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। মূল্য না পেলেও আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাব না, নৌকার বিপক্ষে যাব না। আশা করি আমি নৌকা পাবো। আওয়ামী লীগের চিন্তা চেতনা আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে যে কাজ করেছি, আমার এলাকার মানুষ আমার সাথে রয়েছে। নাম প্রস্তাব করার পর দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসে নাই, সে কারণেই একক প্রার্থী হিসাবে আমি এখানে এসেছি এবং ফর্ম সংগ্রহ করেছি। ফর্ম বিক্রির প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫০০-এরও বেশি মনোনয়ন প্রত্যাশী আবেদন করলেও ত্যাগী ও যোগ্যদেরই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি বিএনপিরও সমালোচনা করেন। যাচাই বাছাই করে আমরা এখানে মনোনয়ন দেব, তবে আমাদের দলের দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবে। বিএনপি আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারে চলে এসে এই অবস্থায় তারা বেসামাল হয়ে বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে, এখানে কোনো যুক্তি নেই, এখানে কোনো বাস্তবতা নেই। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন হবার কথা রয়েছে, তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়াই। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। শুনানি শেষে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ আদেশ দেন। এদিকে নাইকো দুর্নীতি মামলার নথি নিয়ে টানা হ্যাচড়া অব্যাহত রয়েছে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিএনপি জামায়াত জোটের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলায় ১.৫ মাস আগে জামিন আবেদন করেন বেগম জিয়া। উচ্চ আদালতের নির্দেশনার পর সোমবার দুপুরে এই আবেদনের শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। লানেট কোর্ট ওনার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। ওনার আবেদন নামঞ্জুর করে আগামী ২৫/২/২০১৯ তারিখ ৪ শুনানির জন্য রেখেছেন। এদিকে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এদিনও মামলার নথি নিয়ে দুপক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডা হয়। ১২ বছর পর মামলার নথি চাওয়া নিয়ে দুদকের আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্বিত করতেই অপচেষ্টা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই অন্যায়, এই অবিচার, এটা শুধু রাজনৈতিক কারণে, তাকে হেয় প্রতিপন্ন করার কারণে আজকে এই মামলা এখনো পরিচালনা করা হচ্ছে। এই মামলা বেগম খালেদার বিরুদ্ধে অভিযোগ নাই বললেই চলে। মওদুদ আহমদ সাহেব যে কথাগুলি বলছেন এবং কথাগুলি সঠিক না। হঠাৎ করে ওনারা আজকে এতদিন পরে ডিসচার্জ পিটিশন শুনানিকালে ওনারা বলছেন যে ওনাদেরকে কাগজপত্র প্রদান করতে হবে। আমরা বলেছি মামলাটাকে বিলম্বিত করার জন্যই এই সমস্ত দরখাস্ত দেওয়া হচ্ছে। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া, তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ সহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ ৫০,০০০ বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। প্রতি বছর ১.৫ লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হলেও ১ বছরের মৃত্যুর কাছে হার মানছে ১,০৯,০০০ রোগী। আক্রান্তের মাত্র ২০-২৫% রোগী চিকিৎসার আওতায় এলেও বেশিরভাগেরই ছুটে আসতে হয় রাজধানীতে। এ অবস্থায় ৮টি বিভাগে ১টি করে ক্যান্সার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয় সরকার। তবে এক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজের সঙ্গে লেজুর না দিয়ে আলাদা স্থানে পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্ব ক্যান্সার দিবসে আশরাফুল ইসলামের ক্যামেরায় দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। আমার একা তো আসা যায় না, আমি রুগী মানুষ, আমার সঙ্গে অথচ ২-৩টে লোক দরকারি। এখন চায়নার ওষুধও আমার পেটে পড়েনি। চিকিৎসার আশায় ৩ সপ্তাহে ৩ দফা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আসেন জালালউদ্দিন। শরীরে থাকা ক্যান্সারের জীবাণু মুহূর্তের জন্য বসে না থাকলেও জালালউদ্দিনকে অনেকটা শুয়ে বসেই দিন পার করতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। ২১ দিনের চেষ্টাতেও জোটেনি ওষুধ, বিছানা, প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ। দূর দূরান্ত থেকে আসা অধিকাংশ রোগীরই রয়েছে সীমাহীন দুর্ভোগের গল্প। ক্যান্সারে আক্রান্ত হয়েও ঢাকা পর্যন্ত আসার চিন্তাও করতে পারেননি অনেকেই। তবে যারা এসেছেন তাদের অনেকেরই থাকা, খাওয়া, যাতায়াত সহ আনুষঙ্গিক ব্যয় ছাড়িয়ে যাচ্ছে প্রকৃত চিকিৎসার খরচকেও। 12 দিন ভিতরে কোনো বেডও ভাই নাই, চিকিৎসা চলছে না। টাকা চিন্তা, পোলাপানের চিন্তা, সংসারের চিন্তা, আমার জার্নি সবগুলো টেনশন নিয়ে
মাথায় নিয়ে আসতে হবে। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য দেশের প্রায় 15 লাখ রোগীর একমাত্র ঠিকানা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। সুচিকিৎসার আশায় রোগী ও স্বজনরা দফায় দফায় ঢাকা আসতে বাধ্য হওয়ায় নিঃস্ব হচ্ছে লাখো পরিবার। তাই নাগালের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি বিভাগে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যে কটা প্রধান পদ্ধতি এবং বিভাগ দরকার, যেমন সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি, এর পাশাপাশি প্রতিরোধ, গবেষণা এবং রোগ নির্ণয়ের এই সবগুলো নিয়ে শুরু হোক শুরু থেকেই, তাহলে আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতিতে ব্যাপক একটা পজিটিভ ভূমিকা রাখবে। এই 8টি সেন্টার নির্মিত হলে 5 বছরেই দেশের ক্যান্সার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে মত জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট পরিচালকের। প্রত্যেক সেন্টারে একটা লাইনাক, একটা কোবাল্ট, একটা সিটি সিমুলেটর, একটা কনভার্স সিমুলেটর, একটা ব্রেকিথেরাপি, এটুকু দিয়ে কিছু ম্যানপাওয়ার আমরা দিয়ে দেবো এবং সার্জন গাইনি যারা ইন্টারেস্টেড তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে আমরা কাজগুলি করা যাবে। আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী দেশে প্রতি বছর 1.5 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাই ক্যান্সারের সাধারণ লক্ষণ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর তানুরে অজ্ঞাত রোগে 1 সপ্তাহে 6 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও 6 জন। ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে ঢাকা থেকে 7 সদস্যের একটি চিকিৎসক দল সেখানে গেছেন। এলাকাবাসী জানান 26 জানুয়ারি বহরৈল গ্রামে হঠাৎ করে নুরি বিবি, জনাব আলী ও এক নবজাতক মারা যান। কয়েকদিনের ব্যবধানে মারা যান আরও 3 জন। এতে অজ্ঞাত রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর বুকে ব্যথা ও খিঁচুনি নিয়ে আরও 6 রোগী হাসপাতালে ভর্তি হন। ঘটনার অনুসন্ধানে আজ সকালে ঢাকা থেকে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি কন্ট্রোল অ্যান্ড রিসার্চের 7 সদস্যের চিকিৎসক দল তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেখতে যান। প্রাথমিকভাবে গণহিস্টেরিয়ার রোগ বলে ধারণা করছেন চিকিৎসকরা। তবে 6 জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে বলেও জানান তারা। হঠাৎ করে মাথা কেমন ঘুরছে আর শরীর থরথর করছে, হাত পা অভ্যাস হয়ে গেছে। মানে এরপর থেকে মনে হচ্ছে যে এমন অবস্থা হচ্ছে যে দম বন্ধ হয়ে মরে যাবে এরকম। চাইতেও পাচ্ছি না, এমকে হাত চাইতে পারছি, এমকে ভাত দিতেও পারছি না, কাশতেও পারছি না, এগুলো তলে থেকে ঠাকুর। বেলা 12টা থেকে এলে আর বলতে পারবো না, অজ্ঞান হয়ে গেছে, আর কিছু বলতে পারবো না। আমাদের এখন পর্যন্ত ফাইন্ডিংয়ে পৌঁছানো যায় নাই, ফাইন্ডিংয়ে পৌঁছাতে হয়তো সময় লাগবে, কারণ এখানে রোগী আছে, এলাকায় কিছু আমরা যেটা রিপোর্ট পেয়েছি, আপনারাও পেপারে দিয়েছেন যে কয়েকজন মারা গিয়েছে, সেগুলো ফিল্ডে আমরা ভেরিফাই করছি। সেগুলোর শেষে হয়তো কনক্লুসিভ কিছু বা শেষ কিছু বলা যাবে। ঝালকাঠিতে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রেমের সম্পর্ক বিচ্ছেদের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। দুপুরে নলছিটি উপজেলার বারুইকরণ এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় ক্লাস শেষে বাড়ি ফিরছিল ঝালকাঠি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তা। বাড়ির কাছাকাছি পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী সোহাগের সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের জেরে তাকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সকাল 10:30টার দিকে নভো এয়ারের একটি বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরপর সড়কপথে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আগামীকাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জোলি। 2012 সাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। কক্সবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকল পেশার মানুষ ও প্রশাসন সজাগ থাকলে দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন কেউ ভাঙতে পারবে না বলেও জানান তিনি। সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে ধরে রাখতে হবে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার জন্য সবচেয়ে আগে যারা কাজ করতে পারেন তারা হচ্ছে এই কক্সবাজারের মানুষেরা, কক্সবাজারের মানুষ এবং কক্সবাজারের প্রশাসন। আপনারা সম্মিলিতভাবে যদি কাজ করেন আমার মনে হয় অনেক বড় ধরনের আশঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারি। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। নগরবাসীকে নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। দিনভর অভিযানে 2টি প্রতিষ্ঠান সিলগালা ও বিভিন্ন কোম্পানির অন্তত 3000 পানির জার ধ্বংস করা হয়। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের দূষিত পানি সরবরাহ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে সংস্থাটি। অভিযানের খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান তালা দিয়েই পালায় কর্তৃপক্ষ। এক পর্যায়ে তালা ভাঙতে বাধ্য হন বিএসটিআই এর কর্মকর্তারা। খালি চোখে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ও মানসম্মত মনে হলেও ভেতরে গলদের শেষ নেই। ওয়াসার পানি সরাসরি বোতলজাত করে বিক্রি করত মিরপুর 2 নম্বরের ফার্স্ট ট্রেড ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠানটি। ছিল না পানির মান নিয়ন্ত্রণের কোনো ল্যাবরেটরি বা কেমিস্ট। নিম্নমানের প্লাস্টিকের জারেই সরবরাহ করা হতো পানি। অভিযানে অনিয়মের দায়ে বিভিন্ন যন্ত্রাংশ ধ্বংসের পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে বিএসটিআই। এর আগে সোমবার সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগর, আগারগাঁও ও শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে 10 সদস্যের বিএসটিআই টিম। অভিযানে সড়কের পাশের বিভিন্ন দোকান থেকে দূষিত পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া পানির সরবরাহকালীন সময়ে পিকআপ থামিয়েও ধ্বংস করা হয় মানহীন পানির জার। বিএসটিআই অনুমোদন নাই, পরীক্ষা নিরীক্ষা নাই এবং নিম্নমানের জারের, সুতরাং এটা মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। যতদিন দূষিত পানি সম্পূর্ণরূপে নির্মূল করা না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান পরিচালনা করতে হবে। অভিযানকে সাধুবাদ জানালেও অনুমোদনহীন অবৈধ কোম্পানির কার্যক্রম পুরোপুরি বন্ধ করার দাবি এলাকাবাসীর। পিপাসা লাগলে ওই যে 2 টাকা নেয়, তাড়াতাড়ি যে খেয়েছি, কিন্তু কোনটা ভালো কি মন্দ এটা আমাদের যাচাই করার ক্ষমতা নাই। বুঝতে পারি না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমরা তো যা ভালো মনে করি খাই। 2টা বোতল ভাঙলে লাভ নাই, যারা মেইন গুড়ার থেকে তাদেরকে ধরেন। গত বছরের 3 ডিসেম্বর বেআইনিভাবে খাবার পানি সরবরাহ বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপরই অবৈধ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযানে নামে বিএসটিআই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নিম্নমানের উপাদান দিয়ে খাবার তৈরি সহ নানা অনিয়মের দায়ে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে 3টি রেস্তোরাঁকে 6.5 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুপুর 1টা থেকে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে অভিযান চালায় র্যাব। এ সময় বেশ কয়েকটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাবার পাওয়া যায়। অনিয়মের দায়ে মুঘল মহল ইন্ডিয়ান স্পাইসি রেস্টুরেন্টকে 4 লাখ টাকা এবং ইন্ডিয়ান কিচেনকে 1 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কিংস বার্গারকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে 15 দিনের জন্য সিলগালা করে দেয়া হয়। র্যাব জানায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনেক দিন ধরেই ভোক্তারা অভিযোগ করে আসছিল। এখানে যে জিনিসগুলো পেয়েছি, এখানে 1 তারিখে যে পাউরুটি বনরুটিগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলি পাক করা হচ্ছে। বাসি ভাতগুলি আপনার এখানে ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে দেখে, এবং এখানে পুরা তেল ব্যবহার করা হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। আর এখানে যেটা হচ্ছে এই ভাতগুলি আগের দিন রাত্রেবেলা পাক করে তারা আজকে হচ্ছে সেল করতেছে। এবং এখানে প্রায় 1 মাস পূর্বে আপনার বিভিন্ন চিকেনগুলি ফাঙ্গাস পড়ে গেছে এবং বেশ কিছু চিকেন রয়েছে। বিশেষ করে এখানে অত্যন্ত আনহাইজেনিক এনভায়রনমেন্ট বিরাজ করছে আর কি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর কর্ণফুলী নদীর দুপার দখলমুক্ত করতে অভিযান। গুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা, স্থায়ী সমাধানের পরামর্শ পরিবেশবিদদের। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন 349 জন। উপজেলা নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। ফর্ম সংগ্রহ করতে দলীয় কার্যালয়ে ভিড়। এবং কুমিল্লায় বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ। 12 বছর পর নাইকো দুর্নীতি মামলার নথি নিয়ে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের টানা হেঁচড়া। এই ছিল এখনকার মতো।